সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবো আমি মুনাওয়ার মইদুল। বরাবরের মতোই এই অনুষ্ঠানে আমাদের সাথে দুজন অতিথি আছেন। ডক্টর খান মোহাম্মদ সাইদুল ইসলাম, অধ্যাপক, পশু পুষ্টি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে। আপনাকেও। এবং আছেন ডক্টর শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। জি, স্বাগত জানাই আপনাকে। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা দেখে নিচ্ছি। বাংলাদেশে মুরগির মাংস ও ডিম এখন মানুষের অন্যতম প্রধান প্রাণীজ প্রোটিনের উৎস। প্রতিদিন কোটি কোটি মানুষ এই খাবারের উপর নির্ভর করছেন। কিন্তু এই খাদ্য শৃঙ্খলে নীরবে তৈরি হচ্ছে একটি উদ্বেগ: অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং ভারী ধাতু বা হেভি মেটাল দূষণ। বাংলাদেশে পরিচালিত একটি বড় গবেষণায় দেখা গেছে 98% বাণিজ্যিক পোলট্রি খামারে কোনো না কোনো সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে। আরও উদ্বেগের বিষয়, প্রায় অর্ধেক খামার নির্ধারিত উইথড্রয়াল পিরিয়ড মানে না। ফলে মাংস ও ডিমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR এর কারণে প্রতি বছর বিশ্বে প্রায় 12,70,000 মানুষের সরাসরি মৃত্যু হয়, আর প্রায় 49,50,000 মৃত্যুর সঙ্গে এর সম্পর্ক রয়েছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করা গবেষণায় কিছু পোলট্রি ফিড, মাংস ও কলিজার নমুনায় সীসা, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু নিরাপদ সীমার চেয়ে বেশি পাওয়া গেছে। তবে সব খামারে এমন চিত্র নয়। অনেক নমুনায় আবার আন্তর্জাতিক নিরাপদ সীমার মধ্যেই এসব উৎপাদন পাওয়া গেছে। অর্থাৎ সমস্যাটি নির্ভর করছে ফিডের মান, পানির উৎস, পরিবেশ এবং খামার ব্যবস্থাপনার ওপর। বিশেষজ্ঞরা বলছেন, ভারী ধাতু শরীরে ধীরে ধীরে জমা হয়। এর ফলে কিডনি, লিভার, মস্তিষ্ক ও হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে। শিশুদের মেধা বিকাশ ব্যাহত হতে পারে। আবার দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। এই দূষণের সম্ভাব্য উৎস হল নিম্নমানের ফিড, দূষিত পানি, মাছের গুঁড়া, মাংস, হাড়ের গুঁড়া, শিল্প বর্জ্য এবং দুর্বল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। পোলট্রি শিল্প বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই এই শিল্পকে দোষারোপ করা নয়, বরং আরও নিরাপদ করে তোলাই এখন সবচেয়ে জরুরি। নিয়মিত ফিড, পানি, মাংস ও ডিম পরীক্ষা, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ এবং কঠোর সরকারি তদারকির মাধ্যমেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। আমরা এতক্ষণ ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখলাম। আসুন আমাদের অতিথিদের সাথে কথা বলা শুরু করি। আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেখানে নানা রকমের পোলট্রি নিয়ে আমরা কিছুটা আলোচনা হলো, দেখলাম কিছু বিষয় নিয়ে দেখলাম যে ওরা বলছিলেন। তো মূল বিষয়টা হচ্ছে যে কিছু কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে 98% আপনার বাণিজ্যিক পোলট্রি খামারে কোনো না কোনো সময় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। এই যে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে, এটা কি নিয়ন্ত্রিতভাবে আছে নাকি না কেউ কেউ এটা সম্পর্কে খুব একটা উদাসীন আছেন? মানে বিষয়টা কি একটু বলবেন? আসলে বিষয়টা হয়েছে কি, ধরেন আমাদের দেশের যে পোলট্রি ইন্ডাস্ট্রি এখনও এটি অন্তর্বর্তীকালীন একটা ফেজ পার করছে। অর্থাৎ আমাদের অনেক ছোট খামারি রয়েছে। এটা একটা ইস্যু যে ধরেন আমাদের ফিডে সাধারণত আমাদের যে ফিড প্রোডাকশন করা হয়, এখানে 95% ফিড প্রোডাকশন করা হয় যে ফার্ম যে ফিড মিলগুলো, সেখানে আমি কনফার্ম বলতে পারি, কারণ তাদের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড এত ভালো, এবং যে অল্টারনেট সোর্স অফ অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার, যেটা মানে গ্রোথ প্রমোটার যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যান্ড, এগুলো ব্যবহার করে তারা গ্রোথের ব্যাপারটাকে কনফার্ম করেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ফিডগুলো যখন খামারি পর্যায়ে ছোট ছোট খামারি যখন রেয়ারিং করে, লালন পালন করে, তখন তারা রুটিনলি কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, কারণ তাদের বার্ডগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। যেহেতু ছোট খামারি, তা না হলে তারা সেগুলো তো আর বাঁচবে না। এখানে একটা বিষয় হয়েছে কি, অনেক খামারি আছে যে খামারি উইথড্রয়াল পিরিয়ডটা বোঝে এখন অ্যাওয়ারনেস বৃদ্ধি পাওয়ার কারণে, এবং ফিড মিলগুলো করে কি, যে ফিডগুলো অনেক সময় ব্যবহার করে সেগুলোতে যে আপনার লাস্ট ফেজে, যেটা এটা কি প্রান্তিক লেভেলে খামারিরা কি উজ্জ্বল ফলো করে কম, অনেকেই করে কিন্তু অনেকেই করে না। এটা একটা রিস্কের জায়গা আছে, যেটা নিয়ন্ত্রিত থাকা উচিত গভর্নমেন্টের। এই ছোটো খামারিগুলোকে আসলে বেশি তদারকি করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। ছোট খামারি কি খুব বেশি না? অনেক বেশি, এটাই হচ্ছে বিষয়। যেমন ধরেন আমি দেখেছি যে ধরেন প্রথমে ওরা যেভাবে রেয়ারিং করে আর কি, প্রথমে বলে যে সাদা পানি 3 দিন, 2 দিন অমুক অ্যান্টিবায়োটিক, 3 দিন আবার সাদা পানি, 4 দিন আবার অমুক অ্যান্টিবায়োটিক, এভাবে তারা একটা রুটিন ফলো করে।
এই ফলো যে করছে কোনো একটা ফেজে যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে ওরকম একটা ফেজে যদি এই বার্ডগুলোকে মার্কেটিং করে ফেলে তাহলে কিন্তু উইথড্রল পিরিয়ডটা ফলো করা হচ্ছে না। এটা একটা বড় একটা ইস্যু এখানে কিন্তু কাজ করে বাংলাদেশে, যেটা মনিটর করা উচিত। এটা কি অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল পিরিয়ড যেটাকে বলি নাকি? হ্যাঁ সেটাই। আমি আরেকটা জিনিস আপনাকে বলি, দেখেন বাংলাদেশে কিন্তু অ্যান্টিবায়োটিক অ্যাজ গ্রোথ প্রমোটার ব্যান করেছে আগে। আমাদের দেশ ফলো করেছে ইউরোপিয়ান ইউনিয়নকে। ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু 2006 সাল থেকে কিন্তু ব্যান করেছে। তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে না, অ্যান্টিবায়োটিক অ্যাজ গ্রোথ প্রমোটার তারা ব্যবহার করছে না। ইভেন তাদের যে হাজবেন্ডারি প্র্যাকটিস এটি এত ভালো যে তাদের এটি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজনও হয় না। কিন্তু আমেরিকা কিন্তু ফার্মে এই অ্যান্টিবায়োটিক তাহলে এই ইউরোপে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে না, না তারা ফলো করছে, সার্ভাইভ করছে কিভাবে, তারা সার্ভাইভ করছে, বেঁচে যাচ্ছে কিভাবে? আমরা তো শুনি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে বাচ্চারা মরে যাচ্ছে। কারণ আমি আপনাকে বলি 2002 সালে আপনার ইউরোপিয়ান লেজিসলেশন সিদ্ধান্ত নিল যে 2006 সাল থেকে অ্যান্টিবায়োটিক অ্যাজ গ্রোথ প্রমোটার ইন ফিড ব্যান করবে। 2002 সাল থেকে তারা ইউরোপিয়ান ইউনিয়ন করলো কি, সবাইকে বলে দিল যে উই হ্যাভ টু সার্চ অল্টারনেট সোর্স অফ অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার, ঠিক আছে? এবং অল্টারনেট সোর্স অফ অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার হিসেবে ব্যবহার করা বের করার জন্য অনেক গবেষণা হয়েছে, আমি নিজেও করেছি, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকে করছে। এবং এটি করার পরে পরবর্তী সময় 2006 সাল থেকে ব্যান করে দেওয়া হলো। তার মানে হচ্ছে 4 বছর ধরে ওনারা গবেষণা করেছেন ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য। কারণ ওই মুহূর্তে যদি তারা ব্যান করে দেয় ইন্ডাস্ট্রিকে তো অল্টারনেট দিতে হবে, অল্টারনেট দেওয়ার জন্য তারা 4 বছর ধরে গবেষণা করেছে। আমাদের কি সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের তো আসলে ওই ধরনের বাংলাদেশে ওইভাবে পরিকল্পনা করে আজকে যা মনে হলো কালকে সেটা ব্যান করে দিল। আমাদের ব্যান করেছে তো আসলে, অফিসিয়ালি তো আমাদের ব্যান্ড। তারপর আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই জন্য যে এখানে একটা ক্রিটিক্যাল ইস্যু আছে। ওই যে আপনাকে বললাম যে ছোট খামারে আমাদের অফিসিয়ালি ব্যান্ড, কিন্তু আমরা খাওয়াচ্ছি, আমরা খামারিরা দিচ্ছি। এটাকে অবৈধভাবে দিচ্ছেন? এটাকে অবৈধ বলবেন কিনা? ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় না, ফিডে হয় না, কিন্তু চিকিৎসার জন্য ট্রিটমেন্ট আসছে আপনার কাছে যে উনি বলছেন যে অ্যান্টিবায়োটিক ব্যান্ড, এটা কি আপনার মানে আমাদের যে বাচ্চা মুরগিগুলোর জন্য ব্যান্ড নাকি ফিডে ব্যান্ড, কোনটা? আচ্ছা, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে অ্যান্টিবায়োটিক ফিডে ব্যবহার করা হয় না, কিন্তু হয় না, না, এটা ব্যান্ড বাংলাদেশে। পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আবার আছে ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। তো আমাদের গভর্নমেন্ট সচেতন বা আগে থেকে একটা পদক্ষেপ নিয়ে রাখছেন, এটা ভালো সাইট আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য। আর যদি ভ্যাকসিনেশন, বায়োসিকিউরিটি এসব মানার পরেও ডিজিজ হয়ে যায়, তখন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এখন সেটা কি ফিডে না সরাসরি খামারে? আচ্ছা, এখন প্রশ্ন হলো, আপনি যেটা কোশ্চেন মনে করছেন, তো এই রেসিডুয়াল পিরিয়ডের মধ্যেই কি মুরগি বিক্রি হয় না আগেই বিক্রি হয়? আসলে আমরা একটু সাধারণভাবে আমাদের দর্শকদের জন্য বলি যে রেসিডুয়াল পিরিয়ডটা হচ্ছে যে আপনি অ্যান্টিবায়োটিক দেওয়ার পর থেকে বাজারে যাওয়া পর্যন্ত 14 দিন গ্যাপ দিতে হবে, এই তো? এটা 5 থেকে 14 দিন অ্যান্টিবায়োটিক উপরে ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিকের উপরে 5 থেকে 7 দিন। এইটাকে সবাই মেনে চলেন? এটা তারা মেনে না চললেও মেনে চলতে বাধ্য, কারণ যেসব পাইকার বা ব্যাপারী মুরগি কিনতে নিয়ে আসে। আপনি তো অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক, আপনি কি বলতে পারছেন না সবাই কি মেনে চলছে কিনা? আচ্ছা, আমি একটু ঘুরেই বলছি, কারণ অসুস্থ মুরগি ওই পাইকাররা কিনেন না। স্বাভাবিকভাবে তার খামারে যে মুরগিগুলো থেকে যাচ্ছে, এটা 5-7-10 দিন পার হয়ে যায় ডিজিজ হওয়ার পর। আবার একটা খামারে যখন ডিজিজ হয়ে যায়, আশপাশে এমনি একটা নিউজ ছড়ায় যায়। কারণ আমাদের দেশে কিন্তু খুব ঘনবসতিপূর্ণ, যদিও আমাদের পোলট্রি নীতিমালায় লেখা আছে যে 200 মিটারের মধ্যে খামার হওয়া যাবে না, বাণিজ্যিক খামার। কিন্তু ঘন হওয়ার দরুন সবাই খবরটা জেনে যায়, এবং যে একটা সার্কেল আছে, পাইকার আসলো তাদের নলেজে চলে যায় এই খামারটা অসুস্থ ছিল। পাইকার যদি এই অসুস্থ মুরগিটা কিনে তার পরিবহন করে ঢাকায় বা কোনো মার্কেটে নিয়ে যেতে, কিছু মুরগি মারা যাবে, এই লসের জন্য সেই মুরগিটা কিনে না। যদিও খামারি সচেতন বা অসচেতন যেভাবে মুরগি বিক্রি করার চেষ্টা করুক না কেন, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর 5-7-10 দিন তার এমনি চলেই যায়। এখন তো শুনছি মারা গেলেও সমস্যা হচ্ছে না, কারণ মরা মুরগিও অনেক জায়গায় বিক্রি হয়। ইলিগাল ইস্যু। এটা কি সত্যি? এটা আমরা পেপার পত্রিকায় ইয়েতে দেখি, চুরি করতেছে, ভ্যান থেকে নিচ্ছে, গাড়ি থেকে নিচ্ছে, অথবা রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। আচ্ছা, আসছি আপনার কাছে। মিনিমাম বিষয়। আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের যে আপনার রেসিডুয়াল পিরিয়ড, এটা আমাদের সাধারণ প্রান্তিক লেভেলের খামারিরা এটা কি আসলেই সচেতন কিনা, ওরা করেছেন কিনা, কোনো গবেষণা আছে যে ওরা কতটুকু পালন করে? আমি আপনাকে একটু কথা বলতেই হয়। সেটা হচ্ছে, ধরেন আমাদের যে ফিড মিলগুলো আছে, যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার এটি আসলে ব্যবহার করে না।
কারণ হচ্ছে ওই ইউরোপিয়ান ইউনিয়ন যে কাজগুলো করেছে ওই কাজের যে রেজাল্ট সেটা কিন্তু বাংলাদেশে ব্যবহার করছে, মানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই অঞ্চলে ইউজ করছে। এবং সেই কারণে হয় কি, আদার যে গ্রোথ প্রমোটার যেগুলো রয়েছে সেগুলোকে তারা ব্যবহার করে এই ফিডে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না। এটি আমার কাছে একেবারে স্পষ্ট। আমি অনেকগুলো ফিড মিলে সেই গ্রোথ প্রমোটারগুলো কি? সেগুলো হচ্ছে যেমন অর্গানিক অ্যাসিড, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, এটা কি হার্বাল প্রোডাক্ট। এটা কি মানুষের জন্য ক্ষতিকর? নো নো, মানুষের জন্য এগুলা বেনিফিশিয়ারি। মানে আপনি ওই তার হরমোনাল গ্রোথের জন্য এটা দিবেন, এই তো? এটা তার মানে যেমন আমি খুব দ্রুত বড় হবে। একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আমি কাজ করেছি যে অর্গানিক অ্যাসিডের উপর, সাইট্রিক অ্যাসিড আমরা যে আচার বানানোর জন্য যেটা দেই ওটার উপর আমি কাজ করেছি। এবং এটা দেওয়ার কারণে এর লিভাবিলিটি বেড়েছে, এর গ্রোথ বেড়েছে, এর ডাইজেস্টিভিটি বেড়েছে, এবং তার যে মানে অ্যান্টিবায়োটিক অ্যাড করলে যে তার যে ইমিউনিটি বাড়ে সেটাও বেড়েছে। এটা আমি সুইজারল্যান্ডে কাজ করেছি, জার্মানিতেও কাজ করেছি, একই ধরনের কাছাকাছি কাজ এটা। আর আপনি যেটা বলেছেন যে ফার্মার লেভেলের যে বিষয়টা, সেটা আমি আপনাকে বলি। এখন যে বাজারে যে মার্কেটিং করে উনি যেটা বলছিলেন যে বাজারে যে নিয়ে আসে না বিক্রি করার জন্য, ওরা একটা ব্রয়লার হাউস নামে একটা ফিড খাওয়ায়, তাই না? এবং সেখানে কোনো অ্যান্টিবায়োটিক নাই। এবং সেটি যদি কোনো না কোনোভাবে যদি 3 দিন 4 দিন ধরে হয়ে যায়, তাহলে রেসিডুয়াল পিরিয়ডটা কিন্তু আপনার ওই যে উইথড্রল পিরিয়ডটা কিন্তু মানে মানা হয়ে যায়, অটোমেটিক্যালি মেনটেন হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। এবং যেটা মানে অন অ্যান অ্যাভারেজ আমি যেটা জানছি 5 দিন বা 7 দিন পর্যন্ত বোধহয় আছে একটা, সবগুলোর জন্য লাগে না। উনি দাবি করছেন যে রেসিডুয়াল পিরিয়ডটা অনেকেই মানেন, ম্যাক্সিমামই মানেন বা সবাই মানেন, না বুঝেই হয়ে যায় সিস্টেমেটিক্যালি। তো সেক্ষেত্রে আপনার অ্যাসোসিয়েশনের একজন প্রচার সম্পাদক হিসেবে আপনার ধারণা কি, মানছে সবাই? আমার ধারণা এমনি সময় পার হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর, তারপরেও আমি বলবো টেকসই পোলট্রি ফার্মিংয়ের জন্য, টেকসই এই শিল্পের জন্য অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল টেস্ট র্যান্ডমলি বাজার থেকে স্যাম্পল কালেক্ট করে বা স্লটার হাউস থেকে নিয়ে বা প্রসেসর প্ল্যান্ট যারা আছে তাদের কাছ থেকে নিয়ে টেস্ট করা উচিত। এবং কোনো এভিডেন্স এটা কি টেস্ট হয়? করা উচিত। যদি এরকম পাওয়া যায় তাহলে যারা ব্যবসা করেন, মুরগি কেনাবেচা করেন, তাদেরকেও শাস্তির আওতায় আনা হলে দেখা যাবে যে সবাই খুব সচেতন হবে। তার মানে হচ্ছে যে কেউ ব্যবহার করছেন, রেসিডুয়াল পিরিয়ডটা মানছেন না, তাদের জন্য এই কথাটা বলছেন আপনি, আমি যারা বলছি, মানছেন না? হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে আর কি। আচ্ছা। আর আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে 5-7-10 দিন এমনি চলে যায় মুরগি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর। নানাভাবে তো আমরা দেখতে পাচ্ছি যে ধরেন আমি মানে রাজশাহী মেডিকেল কলেজের একটা রিপোর্টে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে আপনার আইসিইউর মধ্যে, হ্যাঁ, সিসিইউ আইসিইউর মধ্যে। এটাও তো একটা কারণ হতে পারে যে অ্যান্টিবায়োটিক আমরা এত বেশি পোলট্রি ফিডের মধ্যে, পোলট্রি খাবারের মধ্যে দিয়ে পেতে যাচ্ছি, এটা তো হতে পারে নাকি? এটা কি শুধু পোলট্রি খাবার? মানুষও তো না, এমনি ফার্মেসিতে যেও ওষুধপত্র খেয়ে মানে নিচ্ছে। একটা কারণ, একটা পজিটিভ বিষয় আমাদের দেশে, আমি এটা সায়েন্টিফিক্যালি এমনিও বলছি, যে আমাদের ফুড হ্যাবিটটা, মাংস যেরকম হিটে কুক করে খায়, এটা কিন্তু আমাদের জন্য এই ক্ষেত্রেও একটা পজিটিভ সাইড। আচ্ছা, এই আমরা অধিক হিটে রান্না করি, সেখানে কি অ্যান্টিবায়োটিক চলে যায় যদি থাকে? না, চলে যাওয়ার সম্ভাবনা যায়। সব আছে। ধরনের অ্যান্টিবায়োটিক তো একদম কাজ করে না। তো আপনি যেহেতু এই বিষয়ে গবেষণা করেছেন, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে নানা সময় আমরা দেখতে পাচ্ছি যে আপনার পত্রপত্রিকায় নিউজে আসছে যে আপনার মানে ফ্যাক্টরির, আপনার যেটাকে বলি হচ্ছে আপনার ট্যানারি ফ্যাক্টরির আপনার বর্জ্য দিয়ে ফিড বানানো হচ্ছে। এটা তো সত্যি ধরাও পড়েছে, সেটা পরিমাণটা কত এবং এটার মধ্যে ক্ষতি কি হতে পারে? আমরা তো নানা রকমের কথা শুনি। ট্যানারি, আপনি যদি ধরেন যে জিনিসটি খারাপ, আপনি সেই জিনিসটি যদি খাওয়ান তাহলে সেখান থেকে আপনার সমস্যা তো হবেই। ট্যানারির বর্জ্যের বিষয়টা যেটা হয়েছে যে আমাদের দেশে এখন অলরেডি ট্যানারির পরিমাণটা কমেছে। আপনারা জানেন যে আমাদের যে সিজনে কিন্তু কোরবানির সময় বা ইয়েতে অনেক কম চামড়া এখন প্রসেসড হয়। তারপরেও এটা ব্যবহার করার সংখ্যা খুবই কম এবং সেগুলো ঠিক না, এগুলো ঠিক না। এবং সেখানে যে পরিমাণ আপনার রেসিডিউ থাকে সেটি অবশ্যই আপনার ক্ষতিকর, কিন্তু সেটির পরিমাণ আমি বলেছি সেটির পরিমাণ খুবই কম। এই যে ভারী ধাতু বা সীসা যেটাকে বলে আর কি, সেটা মানে মানুষের শরীরের জন্য, তাদের কিডনি, ফুসফুস, লিভার এগুলোতে ক্ষতি করে। আপনি ওই সময় বলছিলেন যে এটা কার্সিনোজিক কিছু এলিমেন্টস আছে এটার মধ্যে। এগুলো তো ওই যে বর্জ্য, ট্যানারির বর্জ্য থেকে যে ফিড হয়, হ্যাঁ, ওটা না খাওয়ালে রিস্ক থাকার কথা না। আমাদের এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এইটা ধরেছে গত সপ্তাহের আগের সপ্তাহে দেখলাম টেলিভিশনে। এখন যারা করছেন
এই যদি এই ফিডটা ধরেন খামারিরা মুরগিকে খাওয়ালেন, আমি সেটা কিনে ফেললাম, তো ধরেন অল্প হলেও তো আমি ভিকটিম হয়ে গেলাম। তা তো বটেই। এই বিষয়টার জন্য আপনার কি মনে হয় না একটা স্ট্রং মনিটরিং আমার কাছে যেটা মনে হয় আপনার মানে যে ফুড সেফটি অথরিটি বা বাংলাদেশ গভর্নমেন্ট বড় বড় ফিড মিল, তারপরে বড় বড় ফার্মগুলোকে যতটুকু মনিটর করে, আর এটি প্রয়োজনীয়তা অপেক্ষাকৃত কম, যেগুলো দরকার হচ্ছে ছোট খামারিদের ক্ষেত্রে। কারণ আমাদের ছোট খামারি এবং ছোট ফিড মিলগুলো হওয়ার কারণে হয় কি, ওরা আপনার প্রতিযোগিতায় বড়দের সাথে যখন না পারে বা দুর্বল হয়ে যায়, তখন কিন্তু তারা অল্টারনেট এই ওয়েগুলো খুঁজে বের করে। সেই কারণে আমার একটা সাজেশন হচ্ছে, কারণ আমরা বিগত 20 বছর ধরে কিন্তু আমরা এই কথাগুলো বলেই যাচ্ছি, এখনও বলে যাচ্ছি, আগামী 20 বছর পরে এই কথাগুলো বলেই যাব, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নির্ধারিত সাইজের যে আপনার আমাদের যে খামারগুলো আছে, স্মল খামার, এগুলোকে অপেক্ষাকৃত একটু লার্জ খামারে রূপান্তর না হবে। কারণ কমপ্লিটলি বায়োসিকিউরিটি যদি আপনি মেনটেন করতে না পারেন, খামারিকে যদি আপনি ইন্স্যুরেন্স দিতে না পারেন, তাহলে সে তার বার্ড বাঁচিয়ে রাখার জন্য কোনো রিস্কে যাবে না। সে কিন্তু রুটিনলি এগুলো কি হতে পারে সেটা হতে পারে ধরেন গভর্নমেন্ট একটা পলিসি ডেভেলপ করলো আজকের, যেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। ধরেন বলা হলো যে 5,000 বা 10,000 একটা স্ট্যান্ডার্ড বের করতে হবে, যে বা এত সাইজের খামার মিনিমাম করতে হবে, যে খামারগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার কে বলে ক্লোজড হাউজে করা হবে এবং সহজেই সব কিছু মনিটর করা সম্ভব। সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ফ্রি খাবার খাওয়াতে পারবেন, বায়োসিকিউরিটি মেনটেন হবে, বাচ্চা মরে যাওয়ার রিস্ক থাকবে না, এবং সেই কারণে হবে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে না। ছোটো খামারগুলো আপনার খেয়াল 500 মুরগি খামার একটা বসে আছে এক জায়গায়, সব হাবি জাবি দিয়ে বাইরে দিকে ভর্তি, যে কোনো সময় ডিজিজ ইনফেকশন হবে, এই বাচ্চাগুলোর দাম কে দেবে? এই গরিব কৃষকের টাকাগুলো কে দেবে? এটা কিভাবে সম্ভব যে আপনি ধরেন গভর্নমেন্ট এখন ধরেন গত 12-13 বছর ধরে একটা প্রচেষ্টা নিয়ে এবার এই সরকার এসে এই কৃষি ব্যবস্থাপনার জন্য এই যে নানা রকমের অব্যবস্থা চলছিল, আপনার এই যে পেস্টিসাইড, নানা রকমের কীটনাশক ঔষধ, একটা কমিটি করেছে। আপনি কি সেই রকম একটা কমিটির কথা ভাবছেন? কমিটি তো আমাদের কথায় কথায় কমিটি হয় বাংলাদেশে, কিন্তু কথা হচ্ছে যে পলিসিটাকে এমনভাবে তৈরি করতে হবে। কমিটি ছাড়া, বিশেষজ্ঞ ছাড়া তো পলিসি তৈরি করাও যাবে না। কমিটি করতে হবে, কিন্তু কমিটি খুঁজে বের করা যে ওখানে কি আছে সে আছে, এটার চেয়েও দরকার হচ্ছে আজকের থেকে প্রজেকশন করতে হবে। আগামী কে করবে এটা? এই যে কমিটি, মানে এই যে কমিটি করবে, হ্যাঁ কমিটি তো লাগবেই, কিন্তু কমিটির উদ্দেশ্য হবে যে প্রজেক্টেড প্ল্যানিং করতে হবে। ধরেন আপনি ভাবেন যে এখন থেকে 20 বছর পরে দেখা যাচ্ছে যে খামারিগুলো ছোটো খামারিগুলো আর অন্য ব্যবসা করে, বা ছোটো খামারি 5 জন মিলে এমন একটি সাইজের খামার করলো যে খামারটি আপনি বায়োসিকিউরিটি মেনটেন করে তার যে প্রোডাকশন কস্ট, প্রোডাকশন এফিসিয়েন্সিও সুন্দরভাবে তারা করতে পারলো, তার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। তখন যে ফিড খাওয়াচ্ছে, বড় বড় ফিড মিলগুলো যে ফিড দিচ্ছে বা অন্য ফিড দিচ্ছে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার নাই, থাকার কথা না এখন, বা আমি জানি যে নাই, এই জন্য যে আমার অনেকগুলো ফিড মিলের সাথে সম্পৃক্ত হচ্ছে আমি জানি, কারণ প্রয়োজন হয় না। অন্যান্য গ্রোথ প্রমোটার দিয়েই কিন্তু হয়ে যায়, যেগুলো আপনার ওকে মানে হিউম্যান হেলথের জন্য ভালো এবং অলরেডি সায়েন্টিফিক্যালি কারেক্টেড। এই যে প্রজেকশন করে আজকে যদি আপনি প্ল্যানিং না করেন, আগামী 20 বছর পরে এই ছোটো খামারিগুলো আবারও থাকবে, ওই বাচ্চাগুলো মরে যাওয়ার ভয় থাকবে, ওই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়াবে, তারা উইথড্রল পিরিয়ড ফলো করতে পারবে না, বা অনেকে পারবে, এই রিস্ক আপনাদের থেকেই যাবে। তার মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে এটার একটা ইন্টিগ্রেটেড একটা মানে অবশ্যই হোক, প্ল্যানিং হোক। এই প্ল্যানিং কি আপনাদের অ্যাসোসিয়েশনে আছে কিনা? হ্যাঁ, আমাদের বায়োসেফটির কথা বলছিলেন উনি। হ্যাঁ, বায়োসেফটি আমাদের এই প্ল্যানিং আছে। আমরা সরকারের সাথে পলিসি মেকিংয়ে সকল কিছুতেই আমরা আমাদের মতামত দিচ্ছি। আর আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, ট্যানারি বর্জ্য বিষয়ে যেটা বললেন, এটা পোলট্রি শিল্পের জন্য একটা অপপ্রচার। কারণ আপনারা জানবেন প্রতি মাসে প্রায় 7 লক্ষ থেকে 8 লক্ষ মেট্রিক টন ফিড তৈরি হয়। এখানে ট্যানারি বর্জ্য ব্যবহার একটা অকল্পনীয় বিষয় বা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু ব্যক্তি বিশেষ যদি তার নিজস্ব খামারের জন্য কোনো সোর্স থেকে করে থাকে, দায়ভার তার। জনাব ডক্টর শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, কথা বলছিলেন আপনি বিরতির আগে যে ধরেন বাংলাদেশে যে পোলট্রির যে বিষয় নিয়ে উনি কথা বললেন যে একটা কমিটি হওয়া দরকার বায়োসেফটি নিয়ে, তা আপনি বললাম যে এটা পরিকল্পনা আপনাদের আছে। আমি এই ফাঁকে একটু কথা বলে রাখি, আমাদের দেশে হচ্ছে উৎপাদন হচ্ছে 5.6 মিলিয়ন মেট্রিক টন হচ্ছে আপনার পোলট্রির যে খাবার উৎপাদন, নাকি পোলট্রির জন্য, পোলট্রি ধরেন মুরগি, মাছ, ডিম এগুলোর উৎপাদন। আর হচ্ছে আমাদের চাহিদা হচ্ছে 5.5 to 5.6 মিলিয়ন মেট্রিক টন। এই এত বিশাল একটা
চাহিদা এবং উৎপাদন কাছাকাছি চাহিদা, এই কারণেই কি ধরেন আমরা কেউ নজর করছি না যে প্রান্তিক লেভেলে আসলে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে? আপনি বলছিলেন ট্রেনারির যে বর্জ্য দিয়ে করছে, এটা খুব সীমিত আকারের, কিন্তু এটা আপনি কি ব্যক্তিবিশেষ। খেয়াল করেছেন ব্যক্তি বিশেষ যেই ব্যক্তি বিশেষ এটা বানাচ্ছে, সেটা ঢাকা শহরে বসে বানাচ্ছে এবং সারা বাংলাদেশে প্রান্তিক লেভেলে পোল্ট্রিতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে? এটা না, সম্ভাবনা নাই। নেই, সম্ভাবনা নাই। তো কারা তাদের ক্রেতা এটা কারা? কেউ হয়তো তার নিজস্ব খামারে বা আশেপাশে তার নিজস্ব লোকের মধ্যেই হয়তো করতে পারেন, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না, কারণ না, আমাদের যত পরিমাণ কর্তৃপক্ষ feed তৈরি টেলিভিশনে হচ্ছে- আমরা দেখলাম আপনাদের নিরাপদ হ্যাঁ, খাদ্য news তো কর্তৃপক্ষ আছে। এটা ধরেছেন একটা ঘটনা যে ঘটলে তো নিউজ আছেই, এটা ঠিক আছে, কিন্তু ইনসিডেন্সটা কম। আচ্ছা, আর এটা ইনসিডেন্স কম, এবং এটা আমরা মনে করি ভোক্তারা আতঙ্কিত হয়ে যায়। আসলে এত ফিড প্রোডাকশন হয়, সেখানে এটা ইউজের সোর্সই পাওয়া যাবে না। ট্যানারি বর্জ্য লাগলেও এটা বাংলাদেশে মানে সোর্স করা যত মুশকিল। ফিড তৈরি হচ্ছে হ্যাঁ। তারও মানে অনেক অংশে ধরেন আপনার 0.1%ও না, এটাই আপনার বক্তব্য? আমি বলতে চাচ্ছি এটাকে কোনো পার্সেন্টেজেই আনা যাবে না, একটা ধরে ইনসিডেন্স ছাড়া। আপনি মনে করেন যে মিট অ্যান্ড বোন মিল পর্যন্ত আমাদের ফিডে ব্যবহার হয় না, যাতে কোনো ধরনের যে ভারী ধাতুর কথা বললেন এগুলোও যাতে না আসে। আর ভারী ধাতুর বিষয়গুলো যেহেতু আসলো, আর আমাদের ডিএলএস আগে থেকেই কাজ করে যাচ্ছেন, ফিল্ড থেকে স্যাম্পল কালেক্ট করছেন প্রতি মাসেই, পোলট্রি ফিড, ক্যাটেল ফিড, তারপরে হলো ফিশ ফিড, সবগুলো টেস্ট করা হচ্ছে। এটা কি গভর্নমেন্ট করছে? হ্যাঁ, না গভর্নমেন্ট করছেন এটা। আর হলো প্রত্যেক যে আমাদের স্যার বললেন যে প্রত্যেক এই ফিড মিলেই একটা ল্যাবরেটরি আছে এবং ইন প্রোডাক্ট তারা টেস্ট করে থাকেন আর কি। আচ্ছা, জি। তো এখন ধরেন এই যে আমাদের যে পোলট্রি শিল্পের যে আর বর্তমান একটু বলছি, হ্যাঁ, এটা তো অনেক বিশাল ব্যাপার। বাংলাদেশের এই যে প্রায় 18 কোটি মানুষের একটা আমিষের যোগান, আপনি যদি চিন্তা করেন সবচেয়ে সহজলভ্য এবং সস্তা, সবার সারাদিনের খাবারের ভিতরে ডিম এবং মাংস আছে, এটা খুব সহজে যোগান হয়ে যাচ্ছে। আপনি যেটা বললেন আসলে খুব সহজে পাচ্ছি বিধায় হয়তো নজর কম, কিন্তু এই ক্ষেত্রে সরকারের লজিস্টিক সাপোর্ট এবং বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছেন তাদের যে বিনিয়োগ, এটা একটা খুবই প্রশংসনীয় এটা বিষয়। অস্বীকার করার কোনো উপায় নাই যে বাংলাদেশেই সাধারণ মানুষের আপামর জনগণের জন্য যে সাধারণ যে আমাদের প্রোটিন আছে, এই প্রোটিনের বিশাল যোগান এবং বিশাল ইনভেস্টমেন্ট, investment। এটা অনেক বড় অনেক কন্ট্রিবিউশন, অনেক বড় কন্ট্রিবিউশন, অনেক বড় কন্ট্রিবিউশন। প্রায় 70 লক্ষ লোকের কর্মসংস্থান, সেই সাথে আপনি ধরেন আরও ওই প্রতিষ্ঠান এর সাথে সংযুক্ত, প্যাকেজিং, পরিবহন, কাঁচামাল ব্যবসা, মেডিসিন ব্যবসা, তারপরে আরও অন্যান্য যে মার্কেটগুলো আছে এর সাথে লিঙ্কেজ না, যুক্ত হচ্ছে, বিশাল অনেকেই একটা মানে আপনার বাজার ব্যবস্থা বাজার শুরু ব্যবস্থা। থেকে বিশাল একটা মানুষ এখানে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, কর্মসংস্থানের, সেই প্রোটিনের সাথে ব্যবস্থা প্রোটিনের হচ্ছে। যোগান। কিন্তু আমরা যত বড় যত বেশি সহজলভ্য সম্ভাবনা, যত বড় সম্ভাবনা তত বড় তো রিস্কও থাকে। যেমন আমি যদি একটা প্রশ্ন আপনাকে করি যে আপনারা তো এই যে অ্যাসোসিয়েশনের বড় একটা অ্যাসোসিয়েশন ধরেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ Industries অ্যাসোসিয়েশন, Association। অনেক ওয়ান অফ দ্য রেজিস্টার্ড না, জি, registered। ধরেন আপনাদের এই পুরো প্রান্তিক লেভেলে বাজার ব্যবস্থাপনায় পোল্ট্রি ফিড, এরপরে এই যে বাজার ব্যবস্থাপনা সাধারণ মানুষের ক্রেতা বিক্রেতার যে বাজারগুলো, সেই জায়গায় মনিটরিং এর যে সরকারের পাশাপাশি আপনাদের অ্যাসোসিয়েশন থেকে এরকম কোনো ব্যবস্থাপনা আছে কিনা বা আমরা- গবেষণা আছে কিনা বা আপনাদের মনিটরিং সিস্টেম আছে বাজার কিনা? ব্যবস্থাটা বাংলাদেশে এখনও আপডেট হয় নাই। আমরা গভর্নমেন্টকে এবং বিভিন্ন মানববন্ধন, সাংবাদিক সম্মেলন এবং দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে আমরা গত 18 তারিখেও প্রতিমন্ত্রী মহোদয়ের সামনেও আমরা একটা সেমিনার করেছি খামারিদের নিয়ে, যে আমাদের খামারিদেরকে ডিজিটাল ডাটাবেজে আনতে হবে, কারণ প্রোডাকশন কত, তারপরে সামনের চাহিদা কত, এর একটা ডাটা দরকার। তা না হলে উৎপাদন কত করতে হবে, সারপ্লাস হলো কিনা, কন্ট্রোল করা যাচ্ছে কিনা বা শর্ট কিনা, এটা জানা যাচ্ছে না। এই জন্য আমরা এই বাজার ব্যবস্থাটা ভালো থাকার জন্যই আমরা ডিজিটাল ডাটাবেসটা আমরা এই পোল্ট্রি শিল্পটা তৈরি হয়েছে কবে থেকে এটা বাংলাদেশে? 1990 সাল, এই মানে সালে। 80 ও 90 সাল থেকে? না, আমার তো বোধহয় আরেকটু আগে, আরেকটু আগে 80 দশক থেকে। 80 দশক থেকে। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি ধরা যায় যে বাজারের যে পরিসংখ্যান আমরা পাচ্ছি, যে পরিসংখ্যান অনুযায়ী মোটামুটি আমরা চাহিদা পূরণ করতে পারছি, তাই না? আমাদের তো আসলে এক্সপোর্টে যাওয়া উচিত ছিল এখন, জি, নাকি? উচিত ছিল এখন। আপনাদের কি পরিকল্পনা কি? এক্সপোর্টের পরিকল্পনা, এটির জন্য আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এগুলো রেডি করতে হবে। বেসিক্যালি হলো আমাদের দেশে একবার বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপ ছিল, তারপরে মিটের কোয়ালিটি যাতে কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন না থাকে, এসব ধরনের সেফটি লাগবে। বাইরে রপ্তানির জন্য এগুলো সেফটি না হলে আমরা পারবো না। আরেকটা হলো উৎপাদন খরচের একটা বিষয় আছে, বাইরেরা যে আমাদের কাছ থেকে কিনবেন, এটা প্রোডাকশন কস্ট আমাদের এখানে বেশি হলে হবে না। আর প্রথম যে কথাটা হলো আমাদের হলো এই
জার্ম ফ্রি হতে হবে বা অন্য কোনো আপনাদের তো যাতে না রিস্কও থাকে। বেশি এটা, তাই না? এই যে প্রচুর risk। প্রান্তিক লেভেলে যে সাধারণ চাষিরা, ধরেন সাধারণ খামারিরা যে পরিমাণ রিস্কের মধ্যে থাকে, তারা এক একটা ধরেন বেচ পর্যন্ত আপনার হয়ে যায়, মানে মারা যায়। আপনি হয়তো এইখানে আপনারা কি সংগঠন কি করে ওদের জন্য, আর সরকার কি করে? সরকারের কাছে আমরা এটা বিমার জন্য আবেদন জানাচ্ছি যে এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে বিমা ব্যবস্থা চালু করা দরকার। এখনো আবেদনে আছে না? আবেদনও আছে, মানে- কারণ হলো এই যে ভাইরাল ডিজিজগুলো হয়ে থাকে, রানীক্ষেত, গাম্বুরো বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, তো দেখা যাচ্ছে যে 50 থেকে 100% পর্যন্ত বার্ড মারা যায়। আবার আপনি যদি চিন্তা করেন একটা লেইং বার্ড প্রায় 10 লক্ষ টাকা মতো খরচ হয় তার ডিমের পর্যন্ত আনতে, 20 সপ্তাহ বয়স পর্যন্ত। এই সময়ে যদি আউটব্রেক হয়ে যায় তাহলে তার পুরো ক্যাপিটালটাই লস হয়ে যাচ্ছে। অন্য কোনো ব্যবসা এতটা ঝুঁকি নাই। তার মানে ডিম এবং হচ্ছে মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংস যেটা আমরা বলি ব্রয়লার, এটার মধ্যে অ্যান্টিবায়োটিক নাই, ক্ষতিকর কোনো কিছু নাই, সেটা আপনারা বলছেন যে বেশিরভাগই হচ্ছে নিরাপদ। হ্যাঁ, বেশিরভাগই নিরাপদ। আচ্ছা, ধরেন এই বেশিরভাগের মধ্যে 1%টা আমি পড়ে গেলাম, তাহলে তো আমি 100% হয়ে গেলাম। মাংস আপনি যেটা অনিরাপদ, কোন কোন বিষয়টা ইন্ডিকেট করে অনিরাপদ বলছেন, হয়তো আলোচনা করলেন যে অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল আছে কিনা, ভারী ধাতু সীসা আছে কিনা, এটা তো আমরা একটু আগে ক্লারিফাই করলাম যে উইথড্রল পিরিয়ড চলে যায়, অথবা ভারী ধাতু যেগুলো আছে এগুলো তো সবসময় সরকারি মনিটরিংয়ের ভিতরে আছে। আপনাদের আর মনিটরিং নাই, সহনীয় সরকারের মাত্রায়- মনিটরিং তো এনাফ না যে ধরেন সাধারণ একদম প্রান্তিক লেভেলে খামারি এটা করতে পারছেন কিনা, ওই পর্যন্ত আমাদের আসলে ওই লোকবলও হয়তো নাই। না, এটা প্রান্তিক খামারিরা গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, কারণ ল্যাবরেটরি টেস্টের বিষয় আছে। যদিও সরকার এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন, যেমন টাঙ্গাইলে 4টে ল্যাবরেটরি 4টে থানায় স্থাপন হয়েছে। এটা আপনি ভালো বলেছেন যে আসলে উদ্যোগটা নিতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, লোকবলও থাকতে হ্যাঁ, হবে। সরকারের উচিত অন্তত প্রতিটি জেলায় একটা করে এ ধরনের ল্যাব করা, যাতে রেসিডুয়াল টেস্ট করা যায় বা অন্যান্য ভারী ধাতু বা এসব কিছু পাওয়া যাচ্ছে কিনা টেস্ট করা। আসছি আপনার এতে কাছে। কি হবে যে টেকসই আমাদের পোলট্রিটা হবে, খামারিও সচেতন হবে যে আমার বাটটা রেসিডুয়াল ফ্রি, তাহলে পাইকাররাও বেশি দামে তারটা কিনবে, যে না আমারটা ভালো। পাইকারও ওইটা কিনে নিয়ে এই জন্য যে তার মর্টালিটি হবে না, চাইলে সে বাজারে বাড়তি দামেও বিক্রি করতে পারবে একটা সাইনবোর্ড লাগায় যে অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল ফ্রি বাট। জি, আসছি আপনার কাছে। আচ্ছা, আমরা যে বিষয়টা প্রায় দেখি সেটা হচ্ছে যে ইদানিং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ধরেন ভোক্তা অধিকার যে আপনার আছে, অর্গানাইজেশন আছে যেটা সরকারের, ওনারা ইদানিং ঘোষণা দিচ্ছেন মিডিয়াতে যে আপনারা বাজার ব্যবস্থাপনায় এই পোলট্রি মুরগি বিশেষ করে বাজার ব্যবস্থাপনায় যে তাদের যে পরিমাণ ব্যাকটেরিয়া যেটা আছে ওইটা নাকি খুবই ক্ষতিকর, এবং ওই ব্যাকটেরিয়া এক জবাই করার পরে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করে। এই ট্রান্সফার করার কারণে আপনার মানুষের সেই যে মানে এইটা আবার বাজার থেকে আবার বাসায় এসে ঢোকে, সেটা আবার শাকসবজিতে, দায়ে বা বিভিন্ন জায়গায় লাগে। এটা একটা গবেষণা করেছেন। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা বলছেন আপনারা একটা মুরগিকে চোং করেন, ওই মুরগিটা জবাই করে ওখানেই ফেলেন, রক্তটা পড়ে গেল, আরেকটা মুরগির জন্য আরেকটা চোং করেন। এইটা এখন এসে বলছেন, সেইখানে আপনার কি মনে হচ্ছে না যে এইটা আসলে আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের সার্বিক বাজার ব্যবস্থা এটা অসম্ভব একটা ওইটা কিছু? চুং করার বিষয়টা তো ভেরি 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 সিম্পল একটা বিষয়, শুধু জব করে রক্ত ক্ষরণের জন্য রেখে দেওয়া হয়। কিন্তু এখন প্র্যাকটিসটা হচ্ছে একই ড্রামে, কিন্তু আপনি যে একই ড্রামের কথা বলছেন ওটা হচ্ছে স্ক্যাল্ডিং বলে এটাকে, আপনার যে একটা একই ড্রামের গরম পানির মধ্যে রেখে। না আমি বলছি যে মুরগি জবাই করার পরে একটা ড্রামে এটা তো মরে যাওয়ার জন্য রাখে। না, ঠিক না, এটা এটা অত্যন্ত ভয়াবহ। তবে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে মুরগি কি তখন থেকেই শুরু হলো চেইন, আর আগে থেকেই কিন্তু এর ভিতরে যে আপনার এইগুলো থাকার সম্ভাবনা আছে, ওখান থেকে কিন্তু শুরু না, আগে থেকেই মুরগির বিষটার সাথেও আসতে পারে। যে ফার্মে ছিল সেখান থেকে ক্যারি করেছে কিভাবে, এটা ইজ বিগ চেইন। এই টোটাল চেইনটাকে আসলে মনিটরিং করাটা দরকার। তো আমি কয়েকটা কথা আমার কিন্তু মনে পড়েছে, আমি একটু বলি যদি আপনি যদি আমাকে সময় দেন আর কি। যেমন ট্যানারির কথাটা এসেছে, আমি কিন্তু আপনার হাজারীবাগে কয়েকটা ট্যানারিতে আমি গিয়েছি যে ওদের কাছে শোনার জন্য যে ওদের বিষয়গুলো ওরা কীভাবে দেখে। তো আমি যেটা শুনেছি যে আপনার ওদের যে ট্রিমিং করা হয় না, চামড়াটাকে ট্রিমিং করা হয়, যে ট্রিমড যে চামড়া সেটাই তো আসলে শুকায়া, মানে যে অনেক গরিব মানুষ শুকায় এটাকে প্রসেস করে বিক্রি করে সস্তা বিক্রি করার জন্য। আমি যেটা শুনেছি যে ওদের ওই ট্রিমিং এমন ওদের পদ্ধতিটার মধ্যে পরিবর্তন এনেছে আগে থেকেই, আজকে না, যে পরিবর্তনে আমরা ট্রিমিংয়ের পরে ওই ক্রোমিয়াম জাতীয় যে কেমিক্যাল এটা অ্যাড করা হয়, এবং তাহলে ট্রিমিং করলে আর ওই কেমিক্যালটা কিন্তু অ্যাড হচ্ছে না। এবং আপনি দেখেন খোঁজ করে, আমি ওদের কাছে শুনেছি যে ওই যে ট্রিমিং
করা যে প্রোডাক্টগুলো এরা আবার চায়না নিয়ে যায়। আপনি জানেন কিনা চায়না হ্যাঁ, নিয়ে হ্যাঁ, ভালো ব্যাপারে জিনিসটা তৈরি করে। ভালো জিনিসটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আমাদের দেশের কথা হয়েছে কি আমরা আসলে একেবারে খারাপ যে একটা জিনিস যখন দেখি সেটা নিয়ে এত বেশি প্রচারণা করি। আপনি ময়লা দেখে যদি বারবার দেখেন ওখানে ময়লা দেখা যায় ওখানে ময়লা দেখা যায়, তা আপনি ময়লা নিয়ে কিন্তু আছেন। উই হ্যাভ টু অ্যাভয়েড ইট, এবং আমাদেরকে মনিটর করতে হবে যাতে ময়লা ওখানে না হয়। তো এই যে একটা ছোট্ট একটা বিষয় লক্ষ্য করেন, এইটাকে যদি মনিটর করা হয় তাহলে তো হয়ে যায় যে আমাদের যে ট্যানারির যে যারা যারা এটা চালাচ্ছে তাদের মেশিনগুলো কোন ধরনের কোন ফেজে ট্রিমিং হয় দেখুক। দেখলে তো আপনি তো চামড়া তো আপনার মুরগিকে খাওয়ানো যায়, এটা সায়েন্টিফিক্যালি বা আপনার নিউট্রিশনালি কারেক্ট। না, চামড়াটা তো ধরেন বিশুদ্ধ চামড়া নয়, হ্যাঁ হলে তার সাথে যে কেমিক্যালটা সেটাই প্রবলেম। তো ওই কেমিক্যালটা তো আমি যদি ওইটা করতে পারি, চায়নাকে তো আমার নিয়ে যাচ্ছে। আমি যেটা শুনেছি আপনারা দেখতে পারেন, যারা মিডিয়াতে আছেন দেখছেন আপনারা দেখতে পারেন, চায়না যদি আবার নিয়ে যায় তার ভ্যালুয়েবল প্রোডাক্ট। আমরা সেই ভ্যালুয়েবল প্রোডাক্টটাকে বাদ দিয়ে আমরা ওই ময়লা ওইটা করে বলে বলে মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করি। আমরা মানুষের প্রতি, আমরা গরিব দেশের মানুষ বা উন্নয়নশীল দেশের মানুষ হওয়ার কারণে কম দামি জিনিস যেটা অ্যাভেলেবেল সেটাকে আমরা খুব তুচ্ছ-তাচ্ছিল্য করি। সকল দোষ এই ব্রয়লার মুরগির, এই ডিমের। আপনি লক্ষ্য করেন সকল দোষ, উদাহরণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সময় উদাহরণ দেয় ব্রয়লার মুরগিকে নিয়ে। এই ব্রয়লার মুরগির প্রবলেম হচ্ছে এই ব্রয়লার অনেকটা ডকুমেন্টারিও তৈরি করা হয় যে এটা হলে ক্যান্সার হয়ে যায়। নো, সারা পৃথিবীতে এটার কোনো নমুনা নাই যে ব্রয়লার মুরগি ক্যান্সার হবে। এটা একটা বিষয়। আর এই সস্তা বিষয়টা বললাম, কিন্তু আমরা ধরেন ইউরোপে বাদ দিয়ে দিয়েছে 2006 সালে অ্যান্টিবায়োটিক ব্যবহার এই ব্রয়লার আমরাও বাদ দিয়েছি, কিন্তু এখনো চলে। আমরা বাদ দিয়েছি ওই যে ছোট খামারি। আবার বলি এটা চিকিৎসায় চলে, যতদিন পর্যন্ত আপনি ছোট খামারিগুলো বন্ধ হয়ে অপেক্ষাকৃত আস্তে আস্তে বন্ধ হয়ে যাবেই, অপেক্ষাকৃত মাঝারি ওই যে আপনার বিশেষায়িত খামারিতে রূপান্তর না হবে ততদিন পর্যন্ত আপনার এই ভয়টা থেকে যায়। যদিও আমাদের খামারিদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, এবং তার ওই যে অনেকে আমরা দেখেছি যে তারা শেষে বলে আমরা শেষে 3 দিন পানি খাওয়াই। এই যে একটা বিষয় বলেছে, তার মানে 3 দিন পানি খাওয়ানো মানে বা 4 দিন পানি খাওয়াই, তার মানে হচ্ছে যে সাদা পানি বলে। সাদা পানি বলা মানেই হচ্ছে তারা অ্যান্টিবায়োটিক দিচ্ছে না। তারপর সেটাকে যখন বাজারে নিয়ে আসে ওই যে আপনার খাবার কি বলে পোলট্রি হাউস, ব্রয়লার হাউস যেখানে বিক্রি হয় ওখানে একটা বিশেষ ধরনের খাবার তারা খাওয়ায়, সেখানে কোনো অ্যান্টিবায়োটিক নাই, ওটা দেওয়া হয় না, ফিড মিলারই দেয় না। অর্থাৎ আমার কথা হচ্ছে যে আর বিমার কথা, লো কোয়ালিটি ফিড, ওর ভিতরে কোনো তেমন ভিটামিন মিনারেল নাই। আরেকটা যে কথা বলেছেন বিমা কখনোই কোম্পানি করবে না যতক্ষণ পর্যন্ত না এই বার্ডগুলো রিস্কে থাকবে। কিন্তু আমাদের দেশের যে খামারগুলো আছে, ছোট ছোট খামারগুলো আছে, কমপ্লিটলি রিস্কে থাকে। কোনোদিনই ব্রয়লার বিমা কোম্পানি এখানে আসবে না। বিমা কোম্পানি করতে গেলেও বিমা কোম্পানির শর্ত মেনে আপনাকে কিন্তু বিমা কোম্পানিতে আপনার এই যে ফার্মগুলো করতে হবে। অর্থাৎ বিমা কোম্পানি দেখবে কত রিস্ক কম আছে, নাহলে সে প্রিমিয়াম কেন নিবে? কম প্রিমিয়ামে রিস্ক সেই জন্য গভর্নমেন্টের উচিত হবে এখনই প্রজেকশন করা, যে মিনিমাম একটা সাইজ নির্ধারণ করা, যে সাইজটা করলে বায়োসিকিউরিটি মেনটেন করা যায়, এবং যে সাইজটা করলে আপনার লেবার ইন্টেন্সিটি বা লেবারের যে কস্ট এফেক্টিভনেস এবং আপনার মেকানাইজেশনের জন্য মিনিমাম যে একটা স্ট্যান্ডার্ড থাকে, পরিমাণ থাকে, সেটি যদি তারা ঠিকমতো করা হয়, স্ট্যান্ডার্ড বেঁধে দেওয়া উচিত, গভর্নমেন্টের এটি করা উচিত। এটি করে দিয়ে দেখবেন আপনি মনিটরিং অল্প করলেই হবে। কারণ আপনি মনিটরিং করে কুলাতে পারবেন না। আজকে ওখানে যাবেন, কালকে পরশু দিন ওখানে যাবেন, কয়টা ক্যামেরা যাবে? এই ক্যামেরা নিয়ে শুধু দৌড়াদৌড়ি করা হয়, তাই না? বেসিক্যালি তো অনেক জায়গায় আমরা আনটাচ রেখে দিচ্ছি, সেই আনটাচ রাখা যাবে না। পলিসির মাধ্যমে এটাকে মেকআপ করতে হবে। আমরা ডেইলি এগুলো কথা বলি, যেমন আজকে আমরা আলাপ করছি, এখানে তো অনেক সময় মানুষ নেগেটিভলি নিতে পারে, কিন্তু সেটা নয়। কিন্তু আসলে আমরা যতই বলবো যে না নেগেটিভ নয়, তারপর নেগেটিভ নিবে। নেগেটিভ নয় বলাটাও এক ধরনের নেগেটিভিটি। এটাকে আমাদের চিন্তা করতে হবে। গভর্নমেন্টের, আমি এখনো স্ট্রংলি বলি, গভর্নমেন্টের উচিত প্রজেকশন করা। আজকের প্রজেকশন করবে, কালকেই হয়ে যাবে তা না। এটা আমাদের একটা না, তার মানে যেটা বলছেন আপনি যে হ্যাঁ, ভীত সন্ত্রস্ত হওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে যে মানুষকে জানানো যে আমরা নানা রকমের মিডিয়ার মাধ্যমে, নানা রকমের, এখন তো সোশ্যাল মিডিয়া এমন অবস্থা হয়েছে, টেলিভিশন তো সবার হাতে বা মিডিয়া হাতে। প্রশ্ন হচ্ছে যে এই ব্রয়লার মুরগি এবং আমাদের যে ডিম, এটা হচ্ছে আমাদের সাধারণের মাস পিপুলের হচ্ছে প্রোটিনের একমাত্র বড় একটা যোগান। এই যোগানের মধ্যে যদি এখন ভীতি সঞ্চার হয়, তাহলে তো ধরেন আমাদের এর বিকল্প তো নাই। না, আমি আসলে দর্শকদের জন্য কিছু একটা কথা বলি। আপনার শেষ করার আগে আপনি একটু দর্শকদের জন্য বলেন, এমত অবস্থায় যে নানা রকমের কথা হচ্ছে, একটু বলবেন দর্শকদেরকে। আমি যে কথা বলতে চাচ্ছি, দর্শক মণ্ডলী আপনারা যারা শুনছেন, ক্রোমিয়াম সংক্রান্ত বিষয়ে আপনাদের যে ভুল ধারণা, সেটি আসলে এরকম যে এটি একেবারেই সীমিত, এখন নাই বললেই চলে, কারণ আমাদের ট্যানারিগুলোর পরিবর্তন এসছে। আর একটা কথা আমি আপনাদেরকে বলি যে আমাদের যে 95 মানে 95% বেশি যে ফিড উৎপাদন হচ্ছে, এবং বড় বড় ফিড মিল এটা উৎপাদন করছে, এবং আপনি
এই ফিডমিলগুলো যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে, ভুট্টা, গম এবং সয়াবিন, এগুলো কিন্তু আমরাও খাই। যদি আমরা খেতে পারি, ব্রয়লার কেন খেতে পারবে না? ব্রয়লারকে খাওয়ানো হয়, ব্রয়লার সেটা খায়, খাওয়ার পরে সেটাকে হজম করে, হজম করার পরে সেটা পরিশোষণ হয়, হয়ে তারপরে সেটা মাংসে যায়। তারপরে সেখানে কি আসলে এই ধরনের জিনিস থাকার কথা কিনা? থাকার কথা না, এবং আসলে নাই। যে সমস্ত লিমিট থাকার কথা তার চেয়ে অনেক অনেক নিচে থাকে। এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ক্রোমিয়াম সংক্রান্ত বিষয়ে আপনি স্পষ্ট করলাম যে এটি আসলে ট্যানারির, এবং ট্যানারির পরিমাণও কিন্তু কমে গেছে, আপনারা জানেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে আসলে প্রসেস বেশি হয় না কিন্তু, এবং যাও ভালো জিনিস হয় সেটা নিয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। অত্যন্ত মূল্যবান একটি কম দামে ভালো জিনিস আমরা পাচ্ছি, সেখান থেকে আমাদেরকে মুখ ফিরালে চলবে না। এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে না রাখি, আপনার সন্তান, আমার সন্তান কিন্তু পরবর্তী সময় পুষ্টিমান সম্পন্ন খাবার খেতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন দর্শকদের জন্য যে এই যে আমরা শুনছি যে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে, নানা রকমের কথা শুনছি, এই বিষয়ে উনি বলছিলেন একটা বায়ো সেফটি সিকিউরিটির একটা টোটাল প্ল্যান, একটা কমিটি হওয়া উচিত। দর্শকদের জন্য আপনার হাতে 1 মিনিট সময়, একটু বলবেন। বায়োসিকিউরিটি খুব ইম্পর্টেন্ট। এতে তো তার খামারের টেকসই হবে, উৎপাদন খরচ কমবে, তারপরে প্রফিটেবিলিটি বাড়বে। তারপরে এটার জন্য আমাদের বিপিআইয়ে আমরা বিভিন্ন সময় ট্রেনিং আয়োজন করছি। বিভিন্ন কোম্পানি তাদের প্রতিনিধি খামারিদের মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। সারা দেশ ব্যাপী বাংলাদেশের যে বড় বড় 10-15টা কোম্পানি আছে, নিয়মিতই প্রশিক্ষণের মধ্যে আছে। পোলট্রি, ব্রয়লার মাংস এবং ডিম সম্পূর্ণ নিরাপদ, এতে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরেকটা বিষয়, যেটা আমাদের 17 কোটি প্লাস মানুষ আমরা, কিন্তু 6.5 কোটি ডিম, এটাও আমাদের উৎপাদন খরচে কম মূল্যে বিক্রি করতে হচ্ছে, কারণ এই বিষয়ের পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের সচেতনতার খুবই অভাব। ডিমের ভিতরে যে ভিটামিন মিনারেল রয়েছে আমাদের পায়ের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা হয়তো 20-25 টাকা দিয়ে ধূমপান সহ, ড্রিঙ্কস সহ নানাবিধ জিনিস খেয়ে থাকি, অথচ একটা 50 থেকে 60 গ্রামের ডিম থেকে প্রায় 70 কিলো এনার্জি পেয়ে থাকি, 6.3 গ্রাম প্রোটিন পেয়ে থাকি, 5.3 গ্রাম ফ্যাট পেয়ে থাকি, কিন্তু আমরা করছি না, এদিকে গুরুত্ব দিচ্ছি না। তারপরে শিশু ব্রেন ডেভেলপমেন্টে ভূমিকা রাখে। তারপরে নট অনলি দিস, ডিম খেলে ডায়াবেটিস বাড়ে না, ওজন বাড়ে না, ক্ষতিকর কোলেস্টেরল নেই। আমাদের সচেতনতার খুবই অভাব। আমরাও চাইব আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাও প্রচার করি। আমরা গভর্নমেন্টকেও বলবো সরকার যেন তার মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ, তারপরে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের মতো যেন ডিমের গুণ একটু প্রচার করেন। তারপরে ঢাকা শহরে প্রবেশদ্বারগুলোতে বিলবোর্ড তৈরি করেন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক করে মা ও শিশু স্বাস্থ্যের ডিপার্টমেন্টে ডিম খাওয়ার ব্যাপারে যাতে একটু পরামর্শ দেন। তারপরে হলো স্কুলগুলোতেও টিচাররা যেন ডিমের গুণাগুণগুলো বলেন। দুঃখের বিষয়, ডিমের উৎপাদন কষ্ট কৃষি বিপণন অধিদপ্তর এবং ডিএলএস এবং আরও যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলে 10 টাকা 19 পয়সা হলো তার উৎপাদন কষ্ট, তারপরে বিক্রি হলো 10 টাকা 58 পয়সা, 39 পয়সা প্রফিট, কিন্তু 6.5 টাকা 7 টাকা 8 টাকা করে লস প্রায় 1 বছর থেকে চলছে। একটা খামারি যদি 80%ও তার প্রোডাকশন হয়, 1000 খামারে 800 ডিমে 2 থেকে 2.5 টাকা লস দিয়ে তার 50 থেকে 60,000 টাকা মাসে লস দিচ্ছে। আমরা দেখছি খামারিদের কান্না, খামারিদের দুঃখ, অনেক খামার বন্ধ হয়ে গেছে, অনেকেই সর্বশান্ত, অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, এই ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা সহজেই তৈরি হওয়া যায়। বাড়ির পাশে বা আশপাশে তার নিজস্ব জমিতে একটা খামার করতে পারে, তার একটা প্রতিবেশী পরিবেশক তাকে ফিড মেডিসিন দিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু অন্য কিছু কিন্তু সহজে আপনি এস্টাবলিশ হতে পারবেন না। তো এই ক্ষেত্রে এই শিল্পটাকে টিকিয়ে রাখতে, খামারদেরকে ধরে রাখতে প্রফিটেবল হওয়া দরকার। আমরা দেখছি যে প্রস্তুত থেকে আমাদের শেষ করতে হবে, একদম শেষ জায়গায় চলে আসছি। জি, আপনি শেষ কথাটা বলুন। আচ্ছা, আমি দর্শকদের বলতে চাই, আমাদের বাংলাদেশে আমাদের সৌভাগ্য, আমরা প্রোটিন হিসেবে ডিম এবং ব্রয়লার খুবই সহজলভ্যভাবে পাচ্ছি এবং সস্তায় পাচ্ছি। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা নিরাপদে নির্ভয়ে ডিম এবং ব্রয়লার মাংস খাবো। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ শোনার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে ব্রয়লার মুরগি বা পোলট্রির যে ডিম এবং মাংস যেটা আমরা বাজার থেকে ক্রয় করি, সেই বিষয়গুলো নিয়ে নানা রকমের কথাবার্তা আছে। আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল যেটা বলেন, যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে একটা
সুনির্দিষ্ট সময় বিক্রি করা যাবে না, সেগুলো মেনটেন হচ্ছে ওনারা বলছেন, দাবি করছেন। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের একজন কর্তা ব্যক্তি এবং একজন গবেষকও বলছেন যে পোলট্রিতে যা শুনতে পাচ্ছি সেই জিনিসগুলোকে আসলে যেভাবে আমরা শুনছি ঠিক সেরকম নয়। পোলট্রি নিরাপদই আছে, কারণ সাধারণ মানুষের, ম্যাক্সিমাম মানুষের, আমাদের সাধারণ মানুষের পুষ্টির মূল যোগান হচ্ছে এই পোলট্রি, ডিম বলেন, মাংস বলেন। তো সেক্ষেত্রে যে ক্ষতিকর বিষয়গুলো, ক্রোমিয়াম বলেন, ভারী ধাতু বলেন, সীসা আমরা বলে থাকি, সেই বিষয়গুলো একেবারে নগণ্য পর্যায়ের রয়েছেন বলে ওনারা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদিও থেকেও থাকে, সরকারের কাছে ওনারা আবেদন করেছেন একটা চমৎকার আপনার কমিটি তৈরি করে মনিটরিং ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য, যাতে যারা অসাধু উপায়ে নানা রকমের অব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে মনিটরিং এর আওতায় নিয়ে আসার জন্য ওনারা বলেছেন আজকের এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী অনুষ্ঠানে।